হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন। সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা 2021 সালের ডাব্লিউবিসিএস প্রিলির কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ ইকোনমির উপরে এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি। আজকের ফার্স্ট সেটে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে ডিসকাশনস করব। ভিডিওটি স্টার্ট করার আগে বলবো, যারা ঘরে বসে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনস নিচ্ছ আপকামিং 2021 সালের জন্য, এমএইচ এডুকেশনস ল্যাবের পক্ষ থেকে আমরা একটা কোর্স স্টার্ট করেছি। এখানে 331খানা চ্যাপ্টার 1000টা প্লাস ভিডিওর মাধ্যমে কভার করা হবে এবং 400 প্লাস চ্যাপ্টার ওয়াইজ ইবুক প্রোভাইড করা হবে এবং প্রত্যেক সাবজেক্টের রিভিশনস নোট থাকবে এবং 1000 প্লাস স্মার্ট মক টেস্ট কিন্তু আমরা রেখেছি এই কোর্সের মধ্যে। তোমরা এই কোর্সটা পারচেস করতে হলে আমাদের যে প্লে স্টোরে অফিসিয়ালস অ্যাপ আছে এমএইচ এডুকেশনস ল্যাবের, সেটা ডাউনলোড করে অ্যাভেল করতে পারো। আর এই কোর্সটা পারচেস করার সময় তোমরা যদি আমার এই কোডটা MR212 অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের দিনের আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ পার্ট অফ সার্ভিস সেক্টর ইন ইন্ডিয়া। এখানে জানতে চেয়েছে যে নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে কোনটি সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে না। ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশনস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট না ইন্স্যুরেন্স সেক্টর। এটা সঠিক অ্যান্সার হচ্ছে কনস্ট্রাকশনস। এটা কিন্তু সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে না। দেখো, আমি সার্ভিস সেক্টর বা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে যে সেক্টরগুলো আছে সে সম্বন্ধে ডিটেলস কিছু বলছি, তোমরা এটা নোট করে নেবে। দেখো, বেসিক্যালি 3টে সেক্টর আছে: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরে বেসিক্যালি ন্যাচারাল রিসোর্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে ডাইরেক্টলি, যেমন হচ্ছে ফিশিং, হান্টিং, এই সমস্ত কার্যকলাপগুলো, সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে। ওকে, তারপরে প্রাইমারি সেক্টরকে ভাঙিয়ে এবং সেটাকে হচ্ছে ফিনিশ গুড হিসাবে কনভার্ট করা হবে, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টরে। ওকে, এবং এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর। তারপরে হচ্ছে টারশারি সেক্টর, যেখানে বেসিক্যালি সার্ভিস সেক্টর রিলেটেড থাকবে। ওকে, এবার দেখো, এই যে ট্রান্সপোর্ট, হোটেলস, রেস্টুরেন্ট বা ইন্স্যুরেন্স, এগুলো হচ্ছে সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে, বাট কনস্ট্রাকশনস এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। দেখো, আমি কিছু ইনফরমেশনস তোমাদের বলছি, সেগুলো তোমরা নোট করবে। ওকে, আমাদের ইন্ডিয়াতে সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশনস ইকোনমিতে 53 থেকে 54%। ঠিক আছে, সেকেন্ডারি সেক্টরের কন্ট্রিবিউশনস আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে প্রায় 29%, এবং প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশনস আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে প্রায় 17%। কিন্তু সবথেকে বেশি মানুষ অ্যাসোসিয়েটেড আছে প্রাইমারি সেক্টরের সঙ্গে। প্রায় 53 থেকে 54% মানুষ, তারা কিন্তু প্রাইমারি সেক্টরের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, রিক্যাপ করে দিচ্ছি। 3টে সেক্টর আছে: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারশারি সেক্টর। প্রাইমারি সেক্টর এটা ন্যাচারাল রিসোর্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সেকেন্ডারি সেক্টর হচ্ছে কি, ওখানে প্রাইমারি সেক্টরকে হচ্ছে আমরা প্রাইমারি গুডস হিসেবে ব্যবহার করছি এবং এখানে কনভার্ট করছি তাকে ফিনিশ গুড হিসাবে। ওকে, তারপর হচ্ছে টারশারি সেক্টর বা সার্ভিস সেক্টর আছে, এবং সবথেকে বেশি জিডিপিতে কন্ট্রিবিউশনস করে কোন সেক্টরটা? টারশারি সেক্টরটা। ওকে, আর সবথেকে বেশি লো কন্ট্রিবিউশনস আছে কোন সেক্টরের? প্রাইমারি সেক্টরের। কিন্তু প্রাইমারি সেক্টরেতে আর কি মানুষ সব থেকে বেশি আর কি অ্যাসোসিয়েটেড, প্রায় 53 থেকে 54% মানুষ কিন্তু অ্যাসোসিয়েটেড আছে। হচ্ছে, তারপরে চলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কি বলেছে? হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য মিন্ট বাই ডিসপোজেবল পার্সোনাল ইনকাম? ডিসপোজেবল পার্সোনাল ইনকাম বলতে কি বুঝো? A. Person's income. B. Income remaining out of personal income after the payment of tax. C. Income that remains after meeting necessities. D. Income spent for food only. এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশনস বি, ইনকাম রিমেনিং আউট অফ পার্সোনাল ইনকাম আফটার দি পেমেন্ট অফ ট্যাক্স। দেখো,
এই যে ডিসপোজেবল ইনকামটা বেসিক্যালি কি? একজন মানুষের কাছে যে মানিটা পড়ে থাকবে ট্যাক্স দেওয়ার পরে এবং তার ম্যান্ডেটরি হাউস হোল্ডে যে সমস্ত কার্যকলাপগুলো আছে সেগুলো সম্পাদন করার পরে, ঠিক আছে, যে টাকাটা পড়ে থাকবে সেটা হচ্ছে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। ঠিক আছে, তো এখানে কি লিখেছে দেখো, ইনকাম রিমেনিং আউট অফ পার্সোনাল ইনকাম আফটার দি পেমেন্ট অফ ট্যাক্স হয়েছে। তারপরে কোশ্চেন্স নাম্বার 3, এবং এই কোশ্চেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন্সে অনেকবার এসছে। হাউ ক্যান উই অ্যারাইভ অ্যাট এনএনপি ফ্রম জিএনপি ইন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং? ভারতের জাতীয় ইনকাম গণনার সময় আমরা এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্টে কিভাবে আসবো ফ্রম জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে। ঠিক আছে, জিএনপি প্লাস ডিপ্রিসিয়েশনস করব, জিএনপি মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স করে পাবো, না জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশনস করব, না জিএনপি প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স করব। দেখো, আমরা জিএনপি থেকে এনএনপিতে তখনই পৌঁছবো যখন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ডিপ্রিসিয়েশনসটা মাইনাস করব, তাহলেই আমরা নেট ন্যাশনাল প্রোডাক্টে গিয়ে আমরা পৌঁছাবো। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশনস। এর পরের কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে, উদ্যমী হেল্প লাইন্স ইজ ফর, উদ্যমী যে হেল্প লাইনটা আছে এটা কিসের জন্য বেসিক্যালি ব্যবহৃত হয়? এ, লার্জ ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ, ফিমেল এন্টারপ্রেনিয়র, সি, ফার্মার ইন্ট্রোডিউসিং টেকনোলজি ইন ফার্মিং, ডি, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ। দেখো, এই উদ্যমী হেল্পলাইনটা এটা বেসিক্যালি মাইক্রো স্মল এবং মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজের জন্য 2010 সালে চালু করা হয়েছিল। ঠিক আছে, এবং এটা এমএসএমই যে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রি চালু করেছিল। এখানে একটা নির্দিষ্ট নাম্বার আছে, সেই নাম্বারটা তোমাদেরকে জানতে হবে না, সেই নাম্বারটাতে কল করলে এমএসএমই রিলেটেড ডিফারেন্ট অর্গানাইজেশন সম্বন্ধে তথ্য পাওয়া যাবে, এবং অ্যাক্সেসিবিলিটি, ব্যাংক লোনের অ্যাক্সেসিবিলিটি কেমন আছে সেগুলো তথ্য পাওয়া যাবে এই উদ্যমী হেল্পলাইন থেকে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশনস ডি। তারপর চলো কোশ্চেন নাম্বার 5, এবং এই কোশ্চেন্সটা ডাব্লিউবিসিএস মেনে এসছে এবং আগের কোশ্চেন্সটাও ডাব্লিউবিসিএস মেনে এসছে। ঠিক আছে, ইন কনটেক্স উইথ ব্যাংকিংয়ের দিক দিয়ে হোয়াট ইজ দ্য কারেক্ট ফুল ফর্ম অফ এডিএফ? এডিএফ এর ফুল ফর্ম কি সেটা জানতে চেয়েছে। ওকে, অটোমেটিক ডেবিট ফাংশনস, অটোমেটিক ডাটা ফাংশনস, অটোমেটেড ডাটা ফ্লো, না অ্যাডিশনাল ডাটা ফাইন্যান্স? দেখো, এটা হচ্ছে ব্যাংকিংয়ের কনটেক্সে এডিএফ এর ফুল ফর্ম বা সঠিক ফর্ম হচ্ছে অটোমেটেড ডাটা ফ্লো। ওকে, এবং এই অটোমেটেড ডাটা ফ্লোটা এটা হচ্ছে আরবিআই লঞ্চ করেছিল টু ইনশিওর অ্যাকুরেট রেগুলেটিং রিপোর্টিং বাই ব্যাংকস ইন ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এডিএফ কে বা কোন সংস্থা লঞ্চ করেছে? আরবিআই লঞ্চ করেছে। কেন লঞ্চ করেছে? ইন্স্যুরেন্স অ্যাকুরেট রেগুলেটিং রিপোর্টিং বাই ব্যাংকস ইন ইন্ডিয়া এর জন্য। তারপরে কোশ্চেন নাম্বার 6, এবং এই কোশ্চেন্স ডাব্লিউবিসিএস এ অনেকবার এসছে। হোয়াট ইজ দ্য আপার লিমিট অফ আরটিজিএস ট্রানজাকশনস ইন ইন্ডিয়া? আরটিজিএস ট্রানজাকশনস মানে হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ট্রানজাকশনের আপার লিমিট কত ভারতে সেটা জানতে চেয়েছে। 5 লাখ, 10 লাখ, 15 লাখ, না নো লিমিট? ঠিক আছে, দেখো, আরটিজিএস এর ফুল ফর্ম আমরা বললাম যে বেসিক্যালি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এর ফুল ফর্ম, এবং এটা লার্জ ভ্যালু অফ ট্রানজাকশনের জন্য কিন্তু আরটিজিএস করা হয়। ঠিক আছে, কি বললাম? লার্জ ভ্যালু অফ ট্রানজাকশন। ওকে, তারপর দেখো, এখানে মিনিমাম অ্যামাউন্ট ট্রানজাকশনস করা হয় 2 লাখ, 2 লাখ হচ্ছে, এবং আরটিজিএস এ কোনো আপার লিমিট নেই। কি বললাম? কোনো আপার লিমিট
লিমিট নেই। হচ্ছে, তাহলে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে কি, আপার লিমিট আর টিজিএসে থাকে না, তাহলে হচ্ছে নো লিমিট, অপশন ডি সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, ইন্টারেস্ট পেয়েবল অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টস ইন ইন্ডিয়া, মানে জানতে চেয়েছে যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ইন্টারেস্টটা খাতাধারকরা পেয়ে থাকে এটা কাদের দ্বারা রেগুলেট হয়, ঠিক আছে, বা কাদের দ্বারা রেগুলেট হয় না, এটা জানতে চেয়েছে। নট রেগুলেটেড মানে এটা যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে ইন্টারেস্টটা পাওয়া হয় বা পাওয়া যায় সেটা কোনো সংস্থা রেগুলেটেড করে না, ফার্স্ট অপশন বলছে। তারপর বলছে যে রেগুলেটেড বাই আরবিআই, এটা আরবিআই দ্বারা রেগুলেটেড হয়। সি জানতে চেয়েছে রেগুলেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা রেগুলেটেড হয়। ডি রেগুলেটেড বাই স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার দ্বারা রেগুলেটেড হয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে নট রেগুলেটেড। ওকে, তাহলে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে ইন্টারেস্টটা পেয়েবেল হচ্ছে বা কাস্টমার পাচ্ছে সেটা কিন্তু কখনো রেগুলেটেড হয় না, বা ওটাকে রেগুলেটেড করার জন্য কোনো সংস্থাই নেই, সেটা আরবিআই হোক, ব্যাংক ইটসেলফ হোক, রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। ওকে, তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশনস এ। তারপরে কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, সেন্ট্রাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিল ওভারলুকস দি প্রোগ্রেস অফ হুইচ অ্যামং দি ফলোয়িং স্কিম, মানে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিল তারা পর্যবেক্ষণ করছে বা তত্ত্বাবধান করছে কোন স্কিমকে। ওকে, মানরেগা, ফুড ফর ওয়ার্কস প্রোগ্রাম, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনস, অল অফ দেম। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা সবাই কিন্তু অল অফ দেম করে আসব যদি জানা না থাকে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে রং হয়ে যাবে। সেন্ট্রাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিল তারা হচ্ছে দেখভাল করছে বা তত্ত্বাবধান করছে মানরেগা স্কিমকে, ঠিক আছে, এর কাজটা কেমনভাবে এগোচ্ছে। ওকে, আর মানরেগার ফুল ফর্ম এটা আমাদের পরীক্ষাতে বারবার আসে, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি। ওকে, অ্যাক্ট, এটা কত সালে একটা হয়েছিল, একটা হয়েছিল 2005, আর এটা ইমপ্লিমেন্ট হয়েছিল কবে, 2006 সালে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর দেখো এই ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম এটা কিন্তু স্টার্ট হয়েছিল 2004 সালের নভেম্বরে, 14ই নভেম্বর, ঠিক আছে, 14th নভেম্বর। তারপর হচ্ছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনস, এটা কিন্তু 2001 সালে স্টার্ট হয়েছিল। ওকে, বোঝা গেল, তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে এমজি নারেগা। তারপর দেখো পরে কোশ্চেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবং এই কোশ্চেন্সটা বেশ কয়েকবার ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসছে। কমার্শিয়ালস পেপার, সিপি যেটাকে আমরা বলছি। ওকে, কমার্শিয়ালস পেপার ইজ অ্যান আনসিকিউরড মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই দ্য ফর্ম অফ, কমার্শিয়ালস যে পেপারটা যেটা একটা আনসিকিউরড মানিটা এটা ইস্যুড করে কোন ফর্মে, ওকে, ডিমান্ড ড্রাফটে, চেক, বিল অফ এক্সচেঞ্জ, না প্রমিসরি নোটের মাধ্যমে। ঠিক আছে, দেখো ফার্স্ট আমাদের জানতে হবে কমার্শিয়ালস পেপারটা কি। কমার্শিয়ালস পেপারটা হচ্ছে একটা শর্ট টার্ম ডিবেট ইনস্ট্রুমেন্ট, কি বললাম, এই শর্ট টার্ম ডিবেট ইনস্ট্রুমেন্ট, ওকে, ইনস্ট্রুমেন্ট, এবং এটা ইস্যুড করে হচ্ছে একটা কোম্পানি, কি জন্য ইস্যু করে, টু রাইজ ফান্ড। ফের একবার বলছি, কমার্শিয়ালস পেপারটা হচ্ছে একটা শর্ট টার্ম ডিবেট ইনস্ট্রুমেন্ট, এটা ইস্যুড করে এক কোম্পানি টু রাইজ ফান্ড, হচ্ছে। এবার দেখো এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার কি হবে, কমার্শিয়ালস পেপার আমরা জানলাম, কি বলেছে, কোন ফর্মে এটা আর কি তোলে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রমিসরি নোট। ওকে, প্রমিসরি নোট হিসেবে তোলে, এবং প্রমিসরি নোট এটা হচ্ছে 1990 সালে স্টার্ট করা হয়েছিল। এবং প্রমিসরি নোট কারা কারা ইস্যু করতে পারে এটাও জানতে হবে, কর্পোরেট হাউসগুলো ইস্যু করতে পারে, তারপর হচ্ছে প্রাইমারি ডিলার্স ইস্যু করতে পারে, ওকে, এবং অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে তারা কিন্তু প্রমিসরি নোটটা ইস্যু করতে পারে, হচ্ছে। তারপরে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, ইন হুইচ অফ দি ফলোয়িং ইয়ার্স দি ফ্যামিলি প্ল্যানিং ইন্স্যুরেন্স স্কিম
was launched in India? জানতে চেয়েছে ফ্যামিলি প্ল্যানিং ইন্স্যুরেন্স স্কিমটা এটা ভারতে কত সালে শুরু হয়েছিল? 2004 সালে, 2005 সালে, 2006 সালে, না 2007 সালে? ওকে, দেখো ফ্যামিলি প্ল্যানিং ইন্স্যুরেন্স স্কিমটা এটা স্টার্ট হয়েছিল এটা 2005 সালে। ঠিক আছে, এবার দেখো আর একটা কোশ্চেন কিন্তু আসে খুব, ফ্যামিলি প্ল্যানিং, ফার্স্ট ফ্যামিলি প্ল্যানিং ভারতে কত সালে চালু হয়েছিল? ফার্স্ট ফ্যামিলি প্ল্যানিং এটা ভারতে চালু হয়েছিল 1952 সালে। ওকে, 1952 সালে। ঠিক আছে, এটার সঙ্গে গোলামেলা কিন্তু। ফ্যামিলি প্ল্যানিং ইন্স্যুরেন্স স্কিম এটা 2005, কিন্তু ফার্স্ট ফ্যামিলি প্ল্যানিং এটা স্টার্ট হয়েছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংয়ে 1952 সালে, এবং ভারত প্রথম কান্ট্রি হিসেবে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করেছিল 1952 সালে, এটাও মনে রাখবে। তারপরে কোশ্চেন নাম্বার 11, এবং ওই কোশ্চেনটা কিন্তু বেশ টাফ এবং এটা ইউপিএসসির কোশ্চেন। ওকে, দেখো ভালো করে পড়ো। ভায়া হুইচ অফ দি ফলোয়িং the Ministry of Finance is required to review every quarter the trends in receipt and expenditure in relation to the budget and place it before both House of the Parliament. Okay, Constitutions of India, Responsibilities and Budget Management Act 2003, Finance Act of every year, and Order of President of India. ব্যাপারটা কি জানতে বলেছে দেখো, যে চারটে অপশনস আছে, এই চারটে অপশনসের কোন অপশনসের ক্ষমতা বলে বা কোন অ্যাক্ট বা কিসের ডকুমেন্টের ক্ষমতা বলে? ফাইন্যান্স মিনিস্ট্রি তারা প্রত্যেক কোয়ার্টারে যে হচ্ছে কতগুলো সরকার আয় করছে এবং কতগুলো ব্যয় করছে বাজেটের কথা মাথায় রেখে সেটা হচ্ছে এর খতিয়ানটা বোথ হাউস অফ পার্লামেন্টে প্লেস করে বা রাখে। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003। ওকে, বি রেসপন্সিবিলিটিস অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12, এই কোশ্চেন্সটা খুব ভালো কোশ্চেন্স। হুইচ অ্যামং দি ফলোয়িং ডিসাইডেড দ্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ইন্টারেস্ট রেট ইন ইন্ডিয়া? সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট কোন সংস্থা ডিসাইডেড করে? ঠিক আছে, দেখো সিআরআর, ওকে, এসএলআর, এসবগুলো কে ডিসাইডেড করে? এগুলো ডিসাইডেড করে হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেটটা এটা কে নির্ভর করে? ঠিক আছে, কে ডিসাইডেড করে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, না ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন, না ব্যাঙ্ক দেমসেলফ, না সেই ব্যাঙ্ক যে ব্যাঙ্কে তুমি টাকা রাখছো সেভিংস অ্যাকাউন্টে সেই ব্যাঙ্ক নির্ধারণ করবে? এটা সঠিক আনসার হচ্ছে অপশনস ডি, ব্যাঙ্ক দেমসেলফ। ওকে, এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করবে যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটটা ইন্ডিয়াতে কোন ব্যাংকের রাখছো টাকাটা সেই ব্যাংকের উপরে নির্ভর করবে। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাংক দেমসেলফ। তারপরে কোশ্চেন নাম্বার 13, এবং আজকের দিনের এটা হচ্ছে শেষ কোশ্চেন। কি বলেছে ভালো করে শুনবে। ডক্টর এন.সি. সাক্সেনা কমিটি ওয়াজ সেট আপ বাই দি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। এন.সি. সাক্সেনা কমিটি এটা হচ্ছে গঠন করা হয়েছিল, এবং এই কমিটি বেসিক্যালি 2010 সালের দিকে 9-10-এর দিকে তার রিপোর্টটা সাবমিট করেছিল, 9-10। ওকে, তো এই কমিটি কিসের উপরে তৈরি করা হয়েছিল? সুইটেবল মেথডোলজি ফর বিপিএল সেন্সাস, বি বলছে এস্টিমেশনস অফ প্রপার্টি। ওকে, কিসের জন্য তৈরি করা হয়েছিল এন.সি. সাক্সেনা কমিটি? দেখো এনসি এখানে এবার জানতে চেয়েছে এখানে হচ্ছে কোন স্টেটমেন্টটা সঠিক, এ না বি, কোনটার জন্য গঠন করা হয়েছিল? দেখো এন.সি. সাক্সেনা কমিটি এটা হচ্ছে সেট আপ করেছিল মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এবং তাদের কাজ ছিল অ্যাডভাইস দেওয়া অন দি সুইটেবল মেথডোলজি ফর বিপিএল সেন্সাস। ওকে, কি বললাম? সুইটেবল মেথডোলজি ফর বিপিএল সেন্সাস, বাট নট ফর এস্টিমেশনস অফ প্রপার্টি এস্টিমেশনের জন্য নয়। তাহলে যে সেকেন্ড স্টেটমেন্ট আছে সেটা কাটা হয়ে যাবে, তাহলে এটা কাটা অনলি ওয়ান কারেক্ট হবে। ঠিক আছে, এবার দেখো আমি বেশ কিছু কমিটির নাম বলছি, এই সমস্ত কমিটিগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো লাকডাকওয়ালা কমিটি,
লাকডাওয়ালা কমিটি এটা 1993 সালে গঠন করা হয়েছিল। এই কমিটি কিসের উপরে? এটা হচ্ছে প্রভার্টি এস্টিমেশনের জন্য গঠন করা হয়েছিল। ভালো করে মনে রাখবে, প্রভার্টি এস্টিমেশনের জন্য। তারপরে টেন্ডুলকর কমিটি গঠন করা হয়েছিল 2009 সালে, টেন্ডুলকর কমিটি। এটাও হচ্ছে কিন্তু প্রভার্টি রিলেটেড। তারপরে রঙ্গরাজন কমিটি গঠন করা হয়েছিল, ঠিক আছে, 2012 সালে। এটাও কিন্তু প্রভার্টি রিলেটেড। ওকে, হাশিম কমিটি গঠন করা হয়েছিল, এটাও কিন্তু হচ্ছে প্রভার্টি রিলেটেড। কিন্তু এনসি সাক্সেনা কমিটি এটা কিন্তু হচ্ছে প্রভার্টি রিলেটেড নয়। এটা কি রিলেটেড? সুস্টেনেবল মেথোডোলজি ফর বিপিএল সেন্সাসের জন্য গঠন করা হয়েছিল, ঠিক আছে। তো আজকের আমাদের ডিসকাশনসটা এই পর্যন্ত। যদি আমাদের ডিসকাশনস থেকে কিছু শিখে থাকো তাহলে এই ভিডিওটাতে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থাকবে সবাই।